পুঁজিবাজারের টেকসই উন্নয়নের লক্ষ্যে আমি অর্থ বিলে একগুচ্ছ সংশোধনী প্রস্তাব আনছি। জিরো কুপন বন্ডের আয়কে করমুক্ত রাখার প্রস্তাব করছি। যে কোনো পরিমাণ শেয়ার হস্তান্তর পূর্বক শেয়ার বাজারে তালিকাভুক্ত হলেই 2.5% কর হ্রাসের প্রস্তাব করছি। আইপিও, ডাইরেক্ট লিস্টিং, রাইট ইস্যু অথবা রিপিট পাবলিক অফার আরপিও এর মাধ্যমে 10% অথবা ততোধিক শেয়ার স্টক এক্সচেঞ্জে কেনা বেচার জন্য অফলোড করা হলে আরও 2.5% কর হ্রাসের প্রস্তাব করছি। লিস্টেড বা নন লিস্টেড যে কোনো কোম্পানি তাদের সকল লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পাদন করলে অতিরিক্ত 2.5% কর সুবিধা প্রদানের প্রস্তাব করছি। এতে ক্যাশলেস লেনদেন সম্পাদনকারী যে সকল লিস্টেড কোম্পানি শেয়ার বাজারে 10% বা তার চেয়ে বেশি শেয়ার অফলোড করেছে তাদের কর হার নন লিস্টেড কোম্পানির কর হারের তুলনায় 7.50% কম হবে। কোম্পানি করদাতাদের লভ্যাংশের উপর প্রদেয় করের হার কমিয়ে 20% করার প্রস্তাব করছি। ব্যক্তি করদাতাদের লভ্যাংশের উপর প্রদেয় করের হার কমিয়ে 15% করার প্রস্তাব করছি। মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের উপর কর রেয়াত প্রাপ্তির ক্ষেত্রে 5 লাখ টাকার বিনিয়োগ সীমা প্রত্যাহারের প্রস্তাব করছি। শিল্পায়ন ও বিনিয়োগে দীর্ঘমেয়াদী মূলধন জোগাতে ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের বর্তমান শেয়ার বাজারের ভালো লিস্টেড কোম্পানি আসতে সংশয় প্রকাশ করছে। সুতরাং এই সমস্ত রেগুলেশন ইনশাআল্লাহ সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে, যা বর্তমান বাজার সূচকের উত্থানের মাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এখানে সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে। পুঁজিবাজারের কনফিডেন্স ফিরে আসছে। মাননীয় স্পিকার, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন সূচকের ঊর্ধ্বগতি শুরু হয়েছে ইতিমধ্যে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল হতে কেউ একজন বলেছিল বোধহয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে সরকার শূন্য হাতে ফিরেছে, এরকম একটা বক্তব্য এসেছে এখানে। আমি এই প্রসঙ্গে বলতে চাই সরকার IMF হতে শূন্য হাতে ফেরেনি, বরং ফ্যাসিবাদী সরকারের সময়ে গৃহীত প্রোগ্রামের কিছু কিছু শর্ত দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় আমাদের কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় আমরা উক্ত প্রোগ্রাম থেকে নিজেরাই বেরিয়ে এসেছে। মাননীয় স্পিকার, আমরা দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখে এখন যেটা হচ্ছে আমরা দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখে IMF এর সাথে আলোচনা ক্রমে নতুন প্রোগ্রাম গ্রহণ করব, দেশের মানুষ দেশকে বিবেচনায় রেখে। বিনিয়োগ, ব্যবসা, পরিবেশ ও কর্মসংস্থান। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনায় বিনিয়োগ, কর্মসংস্থান এবং বেসরকারি খাতের ভূমিকা নিয়ে ব্যাপক পর্যালোচনা হয়েছে। অনেক সম্মানিত সদস্য জানতে চেয়েছেন অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রধান চালিকা শক্তি কি হবে এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারের সুনির্দিষ্ট কৌশল কি। আমি আগেই বলেছি আমরা ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান চালিকা শক্তি হবে বেসরকারি খাত, উদ্যোক্তা, বিনিয়োগ, উদ্ভাবন, কর্মসংস্থান এবং বাংলাদেশের জনগণের সৃজনশীলতা। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি মালয়েশিয়া এবং চীন সফর করে এসেছেন। আমি মনে করি তার এই সফর দেশে বিনিয়োগ,
অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, ম্যানুফ্যাকচারিং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই ধরনের পার্টনারশিপ সরকারের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে আমাদের আরো আত্মবিশ্বাসী করে তুলবে। মাননীয় স্পিকার, আমি একটা সুখবর দেই, এই যে আমাদের রিফর্ম প্রোগ্রাম, ডিরেগুলেশন প্রোগ্রাম নীতিমালার কারণে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট প্রপোজাল পাচ্ছি। আজকে সকালে প্রধানমন্ত্রীর সাথে একজন বিনিয়োগকারী এসেছেন, এবং সাক্ষাৎ করেছেন। আমরা যে কর্পোরেট হার, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, এফডিআই বান্ধব নীতি, ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত থ্রাস্ট সেক্টর হিসাবে যোগাযোগ প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়াই সরকার ঘোষণার ইতিবাচক সরকারি ঘোষণার, সরকার যে ঘোষণাগুলো দিয়েছে আইসিটি খাতকে নিয়ে, সেটা এই ঘোষণার পরে ইতিবাচক ধারাবাহিকতায় আজ সকালে বাংলা লিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন এর প্রতিনিধি দল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। মাননীয় স্পিকার, সাক্ষাতে দল বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগের উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছে। আরো অনেক ইনভেস্টমেন্ট প্রপোজাল আসছে, আমি একটা আজকে বললাম আজকেরটা। এর মধ্যে তাৎক্ষণিকভাবে $250 মিলিয়ন অ্যাঙ্কর বিনিয়োগ হিসাবে বাস্তবায়ন অঙ্গীকার করেছেন। মাননীয় স্পিকার, আমাদের সরকারের অন্যতম প্রধান নীতি সংস্কার হচ্ছে বিনিয়ন্ত্রণকরণ, ডিরেগুলেশন। এই নীতির মূল লক্ষ্য হচ্ছে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর করা, ব্যবসায় ব্যয় কমানো, রাষ্ট্রকে অনুমোদন নির্ভর কাঠামো থেকে সেবা নির্ভর কাঠামোয় রূপান্তর করা। আমাদের লক্ষ্য হলো রাষ্ট্র যেন বিনিয়োগের প্রতিবন্ধক না হয়, বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করে। মাননীয় স্পিকার, দেশীয় বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। সেই কারণে আমরা শিল্পায়ন, রপ্তানিমুখী উৎপাদন, প্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি নির্ভর, যেটা আজকে সকালে হয়েছে, অলরেডি তাদের $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসছে। প্রযুক্তি নির্ভর উদ্যোগ, ক্ষুদ্র মাঝারি শিল্প, উদ্ভাবনী উদ্যোক্তা তৈরি, ক্রিয়েটিভ অর্থনীতির সম্প্রসারণে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছি। প্রতিটি সেবা প্রদানের সময়সীমা সুনির্দিষ্ট করা হয়েছে। কোনো কিছু আর ওপেন এন্ডেড থাকবে না। সরকারি কার্যক্রমে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেই সমস্ত পারমিশন এর প্রয়োজন হয়, কিছুই ওপেন এন্ডেড থাকবে না। সব কিছুর সময়সীমার মধ্যে সমাধান করতে হবে, যাতে উদ্যোক্তাদের অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে না হয়। মাননীয় স্পিকার, দায়িত্ব নেওয়ার পর আমরা উপলব্ধি করি যে জ্বালানি নিরাপত্তা ঝুঁকি ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা আমাদের শিল্প উৎপাদন সহ অর্থনীতির সকল ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। এটা আমাদের স্বীকার করতে হবে। এটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, সুতরাং তার উপর ভিত্তি করে আমরা কাজ করছি। এই অবস্থা হতে উত্তরণে আমরা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি, যার অন্যতম হলো জ্বালানি উৎসসমূহকে বহুমুখীকরণ, এলএনজি টার্মিনালের সংখ্যা বৃদ্ধি, বাপেক্সকে শক্তিশালীকরণ, দেশীয় গ্যাস উত্তোলন জোরদারে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান, তেল পরিশোধনে সক্ষমতা বাড়াতে দ্বিতীয় ইস্টার্ন রিফাইনারি স্থাপনের উদ্যোগ গ্রহণ, 2030 সালের মধ্যে নবায়নযোগ্য উৎস হতে 20% বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি উল্লেখযোগ্য। ইতিমধ্যে আমাদের বাজেটে তার প্রতিফলন ঘটেছে। সোলারে যারা বিনিয়োগ করতে চায় সেখানে সব ট্যারিফ মওকুফ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, তাই আমরা জনগণকে একটু ধৈর্যশীল হওয়ার জন্য অনুরোধ করছি, কারণ এই উদ্যোগগুলো বাস্তবায়নে
সুনির্দিষ্ট কিছু সময়ের প্রয়োজন। মাননীয় স্পিকার, একটি অধিক উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতি গড়ে তোলা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা চাই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিটি ধাপ নতুন কর্মসংস্থানে রূপান্তরিত হোক। প্রতিটি বিনিয়োগ, আমি আগেই বলেছি, আমাদের ক্রাইটেরিয়া অন্যতম হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, যে কোনো বিনিয়োগে। শিল্প, সেবা, তথ্য প্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং ক্রিয়েটিভ অর্থনীতি খাতে যে সকল কর্ম পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা মনে করি তাতে কর্মসংস্থানের ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, শ্রম বাজারের চাহিদা ভিত্তিক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সহায়তা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করা হবে। বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ ও আমাদের অঙ্গীকার। অনেকে বাজেট বাস্তবায়ন সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছেন। মাননীয় স্পিকার, আমি আমার বাজেট বক্তৃতায় 10টি প্রধান অগ্রাধিকার খাতের বিষয় উল্লেখ করেছি। এগুলো আবার একটু রিপিট করছি। এই খাতগুলো হচ্ছে সবার জন্য উন্নয়ন, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা, স্বাস্থ্যসেবা, সর্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান উৎপাদন অর্থনীতি, বিনিয়ন্ত্রণকরণ ডিরেগুলেশন এবং সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশ, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ, প্রাণ প্রকৃতি পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বচ্ছ দক্ষ জবাবদিহিতাপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা। বিনিয়োগের ক্ষেত্রে 4টি বিষয়কে প্রাধান্য দিয়েছি, যেমন আমি আগেই বলেছি, ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশগত বিবেচনা। এই অগ্রাধিকার ও নীতিগুলোকে সামনে রেখে আমরা বাজেট বাস্তবায়ন ও এর চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করব। এখানে এটা যদি আমরা পুরোপুরিভাবে করতে পারি, প্রত্যেকটি বিনিয়োগের সুফল বাংলাদেশের জনগণ পাবে, দেশ পাবে। আমি স্বীকার করছি যে একটি বাজেটের সাফল্য তার ঘোষণায় নয়, বরং তার বাস্তবায়নে নিহিত। অর্থাৎ বাজেটের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ইতিহাস সাক্ষ্য দেয় যে কার্যকর বাস্তবায়ন অর্জন করতে না পারায় অনেক সময় ভালো নীতি, ভালো পরিকল্পনা, কাঙ্ক্ষিত লক্ষ্য, প্রত্যাশিত সুফল প্রদানে ব্যর্থ হয়। আমাদের সামনে চ্যালেঞ্জও কম নয়। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজার অস্থিরতা, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব, রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জন, আর্থিক খাতের সংস্কার এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের মতো বিষয়গুলো আগামী দিনগুলোতে আমাদের নীতি বাস্তবায়নকে প্রভাবিত করবে। মাননীয় স্পিকার, আমাদের আরও একটি বাস্তবতা স্বীকার করতে হবে। দীর্ঘ 1.5 দশকের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, সমন্বয়ের ঘাটতি এবং জবাবদিহিতার অভাব অর্থনীতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। তাই এই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু অর্থের সংস্থান নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার, সক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবায়ন দক্ষতা নিশ্চিত করা হবে। এই কারণে আমরা ফলাফল ভিত্তিক ব্যবস্থাপনা, ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে প্রতিটি প্রকল্পের নজরদারি, মানে স্পিকার ড্যাশবোর্ড ফলো করবে প্রত্যেকটি প্রকল্পের অগ্রগতি কি হচ্ছে। প্রাইম মিনিস্টার অফিসে থাকবে, মন্ত্রীদের অফিসে থাকবে, প্রত্যেকটি ড্যাশবোর্ডে প্রত্যেকটি প্রকল্পের যে কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটা প্রতিদিন দেখা যাবে। এটা বড় চাপ সৃষ্টি করবে এখানে। তো আমরা আশা করি এই ড্যাশবোর্ডের মাধ্যমে প্রকল্পের নজরদারি ও সময় ও ব্যয়সীমার মধ্যে প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়ন নিশ্চিতকরণ, প্রকল্প মূল্যায়ন প্রক্রিয়া শক্তিশালীকরণ। প্রকল্প মূল্যায়নে যথেষ্ট দুর্নীতি, মাননীয় স্পিকার। আসল দুর্নীতি হয় প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে। এখানে আমরা স্বচ্ছতা নিয়ে আসছি যে ভিত্তিগুলো
কিসের ভিত্তিতে আমরা প্রকল্প মূল্যায়ন করব সেটা আমি আগেই বলেছি। প্রকল্প মূল্যায়ন প্রক্রিয়া শক্তিশালীকরণ, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক জবাবদিহিতা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে উন্নয়নের সুফল সকল মানুষের কাছে পৌঁছাবে, যেখানে মেধা ও পরিশ্রমের মূল্যায়ন হবে, যেখানে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান অর্থনৈতিক চালিকা শক্তি হবে, যেখানে প্রতিটি নাগরিক আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন, সঠিক নেতৃত্ব, কার্যকর প্রতিষ্ঠান, দক্ষ প্রশাসন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে সকল বাধা অতিক্রম করা সম্ভব। 1971 সালের স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত প্রতিটি জাতীয় সংকটে, অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এবং সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ যে আত্মত্যাগ ও সহনশীলতা দেখিয়েছে তা আমাদের মধ্যে নতুন আত্মবিশ্বাস সৃষ্টি করেছে। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়িয়েছেন, সেই পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এগিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা, পরামর্শ, নিবিড় তত্ত্বাবধানে আমরা এই বছরের বাজেট প্রণয়ন করেছি, সেজন্য তাকে ধন্যবাদ। এই বাজেটের যদি কোনো সার্থকতা থেকে থাকে সেই কৃতিত্ব আমার একার নয়। বাজেট প্রক্রিয়ার সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মহান জাতীয় সংসদের সকল সম্মানিত সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও সমর্থনে আমরা এই বাজেটের লক্ষ্যসমূহ অর্জন করতে সক্ষম হব, বাংলাদেশকে এক নতুন সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারব। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট সম্পর্কে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন, আমি সেই দিক নির্দেশনা সমূহ যুক্তিযুক্ত মনে করছি এবং সংসদের সকল সদস্যকে উক্ত নির্দেশনা সমূহ গ্রহণ করার জন্য প্রস্তাব করছি। আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত বিলসমূহ পাশের জন্য এই মহান জাতীয় সংসদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি শেষ করার আগে মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা একটি বাইসাইকেল উৎপাদনকারী কর কমানোর একটা প্রস্তাব করেছেন। এই বাইসাইকেল শিল্পের কর কমানোর বিষয়ে সুনির্দিষ্ট একটা প্রস্তাব থাকলে ভালো হয়। এই প্রস্তাবটা পেলে আমরা এটা বিবেচনা করব ইনশাআল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, 2026-2027 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা এখানেই সমাপ্ত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে আনিত বিলটি অর্থ বিল 2026 সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।